আজকের আধুনিক দুনিয়াতে চীন গোটা বিশ্বের কাছে উন্নতির রোল মডেল। অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তি খাতে দেশটি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ১০০ বছরেরও কম সময়ে। অথচ গত শতাব্দীর শুরুতেও চীনের অবস্থা ছিল আফ্রিকার অনুন্নত দেশগুলোর মতোই। এমন ঈর্ষণীয় উন্নতির পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন পিপলস রিপাবলিক অব চায়নার প্রথম রাষ্ট্রপ্রধান মাও সেতুং। ইতিহাসের পাতায় যিনি চীনের মহানায়কের স্থান দখল করে আছেন। তবে মাও সেতুংকে শুধু মহানায়ক বললে সম্ভবত সম্পূর্ণ সত্য বলা হবে না, কারণ মাও সেতুংয়ের হাজারো ভালো কাজের পাশাপাশি রয়েছে অনেক সমালোচিত কাজও। বিপরীত মতাদর্শের মানুষের প্রতি তার জুলুম নিপীড়নের কারণে অনেকেই তাকে ইতিহাসের কুখ্যাত খলনায়ক বলেও অভিহিত করেন। আদ্যপান্তর আজকের পর্বে জানব মাও সেতুংয়ের বিপ্লবী জীবন সম্পর্কে। ১৮৯৩ সালে চীনের হুনান প্রদেশের এক সম্ভ্রান্ত কৃষক পরিবারে জন্ম মাও সেতুংয়ের। মাও সেতুং যে সময়টা জন্মেছিলেন, চীনে তখন চিং রাজবংশের শাসন। সাধারণ মানুষের অধিকার বলতে কিছু নেই, চারদিকে অভাব অনটন। পুরো দেশ এক নিদারুণ পরিস্থিতিতে পার করছে। সেই দিক থেকে অবশ্য ব্যতিক্রম ছিল মাও সেতুংয়ের পরিবার। পৈতৃক সূত্রে পাওয়া ৩ একর জমিতে তারা চাষাবাদ করে আসছিল কয়েক প্রজন্ম ধরে। কাজেই অভাব অনটনের ভয়াবহতা শৈশবে টের পাননি মাও সেতুং। তাই পড়াশোনা চালিয়ে যেতেও সমস্যা হয়নি। ৮ বছর বয়সে ভর্তি হন স্থানীয় স্কুলে। ১৩ বছর বয়সে পড়াশোনা ছেড়ে কাজে লেগে পড়েন বাবার সাথে, কারণ তখন পড়াশোনা বলতে কেবল টুকটাক হিসাব নিকাশ জানা থাকাটাই যথেষ্ট ছিল। মাও সেতুং যখন ১৪ বছরে পা দিলেন, তখন ঘটল এক মজার ঘটনা। তার বাবা ২০ বছর বয়সী এক মেয়ের সাথে বিয়ে ঠিক করলেন মাও সেতুংয়ের। কিন্তু মাও কিছুতেই বিয়েতে রাজি হলেন না, বরং আরও পড়াশোনা করতে চাইলেন। শেষ পর্যন্ত ছেলের জেদের সামনে পরাস্ত হলেন বাবা, বিয়ে হল না। এরপর মাও সেতুংও চলে গেলেন হুনান প্রদেশের রাজধানী চাংসা শহরে। চাংসায় যাওয়ার পরই মূলত তরুণ মাও সেতুংয়ের জীবনে আসে আমূল পরিবর্তন। মাও সেতুংয়ের বয়স যখন ১৮, তখন চিং রাজতন্ত্র বিরোধী বিপ্লবে যোগ দিলেন তিনি। ১৯১১ সালে কুমিনতাং ন্যাশনালিস্ট পার্টি চীনের রাজ শাসনের পতন ঘটাতে আন্দোলন শুরু করে। স্বাধীনচেতা মাও সেতুংও সক্রিয়ভাবে অংশ নেন সেই আন্দোলনে। মাত্র ১ বছরের মাথায় পতন হয় রাজতন্ত্রের। রাষ্ট্র ক্ষমতায় আসে কুমিনতাং জাতীয়তাবাদী দল। তারা প্রতিষ্ঠা করে রিপাবলিক অব চায়না, যার প্রধান হন ন্যাশনালিস্ট পার্টি নেতা সুন ইয়াতসেন। সাধারণ মানুষ প্রায় ২৫০ বছর পর চিং রাজবংশের শাসন থেকে মুক্তি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তবে নিপীড়িত মানুষের স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যায়, কারণ রাজতন্ত্রের পতন হলেও দেশের অধিকাংশ ভূমির মালিকানা ছিল সেই অভিজাত শ্রেণীর হাতেই। তাই নিম্ন আয়ের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন আর আসেনি। আবার ন্যাশনালিস্ট পার্টির রাজনৈতিক মতাদর্শও ছিল সেই পুরনো স্বৈরাচারী রাজাদের মতোই। দুর্নীতি, অনিয়মেও পারদর্শী ছিল তারা। এসব ব্যাপার মাও সেতুংকে ভীষণভাবে ব্যথিত করে। যে স্বপ্ন নিয়ে তিনি বিপ্লবে যোগ দিয়েছিলেন, সেগুলো চোখের সামনে এভাবে ধূলিসাৎ হতে দেখা মেনে নিতে পারছিলেন না কিছুতেই। ১৯১৮ সালে মাও সেতুং পড়াশোনা শেষ করেন। একই বছর মারা যায় তার মা। তাই আর বাড়ি ফিরে গেলেন না। চাকরির সন্ধানে চলে গেলেন বেইজিংয়ে। সেখানে সহকারী লাইব্রেরিয়ান পদে চাকরি পেয়েও গেলেন। চাকরির পাশাপাশি শুরু হলো বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা। সেই সময় মাও সেতুং পড়ে ফেলেন কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো। আবার ওই সময়টাতেই রাশিয়ায় লেনিনের নেতৃত্বে ঘটে গেছে সফল রুশ বিপ্লব, যা ভীষণ প্রভাবিত করে মাও সেতুংকে। কারণ রাশিয়া ও চীনের অবস্থা ছিল অনেকটা একই রকম। রাশিয়ায় যেমন জার শাসনের পতন ঘটিয়ে পেট্রোগ্রাদ সোভিয়েত ক্ষমতায় বসে, তেমনি চীনও তখন চিং রাজতন্ত্র বিলুপ্ত করে ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতায় আসে। পার্থক্য ছিল শুধু এই যে পরবর্তীতে পেট্রোগ্রাদ সোভিয়েতকেও কমিউনিস্টরা পরাজিত করেছিল। আর এদিকে চীনে তখনও কমিউনিস্টরা সংঘবদ্ধ হতে পারেনি। মাও সেতুং তাই আশাবাদী ছিলেন যে চীনেও ন্যাশনালিস্ট পার্টিকে পরাজিত করে কমিউনিস্টরা ক্ষমতায় আসতে পারবে। ১৯২১ সাল চীনের কমিউনিস্টরা এবার সংঘবদ্ধ হবার সিদ্ধান্ত নিল। গঠিত হল চাইনিজ কমিউনিস্ট পার্টি, সংক্ষেপে সিসিপি।
মাও সেতুং সিসিবিতে যোগ দিলেন একজন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে এবং বেশ সক্রিয়ভাবে কাজ শুরু করলেন। ন্যাশনালিস্ট পার্টির প্রধান সুন ইয়াতসেন দেখলেন কমিউনিস্টরা যে কোনো সময় হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাশিয়ায় কিভাবে পেট্রোগ্রাদ সোভিয়েতরা পরাজিত হয়েছিল তা তো কারোরই অজানা নয়। কাজেই সুন ইয়াতসেন কমিউনিস্টদের সাথে সমঝোতা করলেন 1923 সালে। এতে মাও সেতুং বরং খুশিই হলেন, কিন্তু ধীরে ধীরে ন্যাশনালিস্টদের সাথে কমিউনিস্টদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। বিশেষ করে 1925 সালে সুন ইয়াতসেনের মৃত্যুর পর কোমিনতাং দলের প্রধান হন চাং কাই শেক। 1927 সালে চাং কাই শেক কমিউনিস্টদের সাথে সব ধরনের সমঝোতার পথ বন্ধ করে দেন। শুরু করেন ধরপাকড়, এমনকি বিচার বহির্ভূত হত্যাও। মাও সেতুং চেষ্টা করেন কাই শেকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু খুব সহজেই ন্যাশনালিস্টদের হাতে পরাজিত হয়ে জিয়াংজি প্রদেশে পালিয়ে যান মাও সেতুং। জিয়াংজি ছিল কমিউনিস্টদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান, কেননা সেখানকার মানুষজন তাদের সমর্থন করত। তাই সেখানে গিয়ে মাও সেতুং নিজেদের মতো করে প্রতিষ্ঠা করলেন সোভিয়েত রিপাবলিক অব চায়না। এরপর সকলের সহায়তায় দ্রুতই গঠন করা হলো গেরিলা আর্মি। সেই সাথে পার্টির আইন অমান্যকারীদের জন্য মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি নির্ধারণ করা হলো। 1934 সালের দিকে এসে জিয়াংজি প্রদেশের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ মাও সেতুং নিজের হাতে নিয়ে নিলেন, আর এতেই ভীষণ চটে গেলেন চাং কাই শেক। প্রায় 10 লাখ সুসজ্জিত বাহিনী নিয়ে ঘেরাও করলেন জিয়াংজি প্রদেশ। এ সময় কমিউনিস্ট পার্টির অনেক নেতাই কোমিনতাং সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামতে চাইছিলেন, কিন্তু মাও সেতুং বললেন এই মুহূর্তে পিছু হটাই হবে বুদ্ধিমানের কাজ। সত্যি বলতে সেদিন যদি কমিউনিস্টরা কোমিনতাং বাহিনীর বিরুদ্ধে লড়তে যেত, তাহলে সেখানেই তাদের আদর্শিক আন্দোলনের সমাধি হতো। চাং কাই শেকের সেনাবাহিনীর সামনে কমিউনিস্টরা ছিল সংখ্যায় অতি নগণ্য, আবার কমিউনিস্টদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না। তাই মাও সেতুংয়ের পিছু হটার সিদ্ধান্তই চূড়ান্ত হল। এর পরের 12 মাসে প্রায় 1 লাখেরও বেশি কমিউনিস্ট নদী নালা পাহাড় পর্বত পাড়ি দিয়ে জিয়াংজি প্রদেশ থেকে চীনের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। তাদের এই যাত্রা পরবর্তী দিনে পরিচিতি পায় লং মার্চ নামে। এই লং মার্চের দিনগুলো এতই কঠিন ছিল যে মাও সেতুংয়ের কমিউনিস্ট বাহিনীর বেশিরভাগই এই লং মার্চের সময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। প্রায় 8000 মাইল পাড়ি দেওয়ার পর মাও সেতুংয়ের সাথে অবশিষ্ট ছিল মাত্র 30,000 বিপ্লবী। এরই মাঝে 1937 সালে চীনে দেখা দেয় আরেক সংকট। জাপানের ইম্পেরিয়াল আর্মি আক্রমণ করে চীনে। চাং কাই শেকের সামনে তখন দুটো যুদ্ধের ময়দান, একদিকে জাপানি আর্মি, অন্যদিকে মাও সেতুংয়ের কমিউনিস্ট বাহিনী। তাই বাধ্য হয়েই চাং কাই শেক কমিউনিস্টদের সাথে ফের সমঝোতায় আসলেন, যাতে একসাথে মিলে জাপানিদের প্রতিরোধ করা যায়। মাও সেতুংও অমত করলেন না। যেখানে দেশের প্রশ্ন, সেখানে তিনি বরং সবার আগে ঝাঁপিয়ে পড়লেন জাপানিদের বিরুদ্ধে। সেই সময় ন্যাশনালিস্ট পার্টি কমিউনিস্টদের হাতে অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম তুলে দেয়। ফলে কমিউনিস্টরা বীর দর্পে যুদ্ধ চালিয়ে যায় জাপানিদের বিরুদ্ধে। 1945 সালে জাপানকে পরাজিত করে সম্মিলিত বাহিনী এবং কমিউনিস্টরা আবির্ভূত হয় কোমিনতাংয়ের চেয়েও আরও শক্তিশালী দল হিসেবে। এবার মাও সেতুং সরাসরি জানিয়ে দেন ন্যাশনালিস্ট পার্টির অধীনে তারা আর থাকবেন না। এ থেকে ন্যাশনালিস্ট পার্টিও আগের মতো শক্তিশালী অবস্থানে ছিল না, না ছিল তাদের জনসমর্থন। কারণ জাপানের বিরুদ্ধে কমিউনিস্টরা এতটাই বীর বিক্রমে লড়াই করেছিল যে তাদের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। যদিও আমেরিকার মতো পরাশক্তিরা মত দিয়েছিল চীনে একটি কোয়ালিশন সরকার গঠন করতে, কিন্তু কমিউনিস্টরা তা মানতে রাজি হল না। ফলে শুরু হলো গৃহযুদ্ধ। কমিউনিস্টদের সামনে দাঁড়াতেই পারল না ন্যাশনালিস্টরা। এরপর 1949 সালে এসে চূড়ান্তভাবে পরাজিত হয় কোমিনতাং দল। 1 অক্টোবর বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে দাঁড়িয়ে মাও সেতুং ঘোষণা করেন পিপলস রিপাবলিক অব চায়নার। সেই থেকেই চীনে শুরু হয় কমিউনিস্ট শাসন এবং ন্যাশনালিস্ট পার্টির নেতারা পালিয়ে যান তাইওয়ান দ্বীপে। সেখানে তারা প্রতিষ্ঠা করেন রিপাবলিক অব চায়না। 1945 সালে জাপানকে পরাজিত করার পর কমিউনিস্ট পার্টির ক্ষমতায় আসা অবধি দীর্ঘদিন এক রক্তক্ষয়ী লড়াই চলে দুই দলের মাঝে। এরপর যখন ক্ষমতায় আসলেন মাও সেতুং, তখন তিনি প্রথমেই অভিজাত ভূমি মালিকদের কাছ থেকে সব জমি কেড়ে নিয়ে
তা বণ্টন করে দেন সাধারণ কৃষকদের মাঝে। আর এই কাজ করতে গিয়ে চীনের অসংখ্য অভিজাত শ্রেণীর লোক প্রাণ হারায়। সেই সাথে কুমিনতাং দলেরও প্রায় 8 লাখ অনুসারীকে ধরে ধরে হত্যা করা হয়। এরপর 1953 সালে এসে মাও সেতুং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন, যেন সদ্য যুদ্ধ বিধ্বস্ত দেশকে গুছিয়ে নেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা খুব বাজেভাবে ব্যর্থ হয়। এরপর মাও আবার দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নেন, যার নাম দেওয়া হয় গ্রেট লিপ ফরওয়ার্ড। চীনকে একটি শিল্পোন্নত দেশে পরিণত করতে কৃষকদের ধরে নিয়ে কলকারখানায় কাজে লাগিয়ে দেন, আর যারা চাষাবাদ করত তাদেরও ফসল ফলানোর টার্গেট বেঁধে দেওয়া হয়। কিন্তু কোথাও আসেনি সাফল্য। উল্টো চীনে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। 1958 থেকে 60 সালে সেই দুর্ভিক্ষে মারা যায় অন্তত 4 কোটি মানুষ। এতে প্রমাণিত হয় মাও সেতুং একজন সফল বিপ্লবী নেতা হলেও রাষ্ট্র পরিচালনায় কোনো দক্ষতাই নেই তার। ফলে নিজ দলের ভেতরই সমালোচনার মুখে পড়েন গ্রেট মাও সেতুং। এমনকি তার ক্ষমতা ও প্রভাবও কমে আসে দলের ভেতর। সেই সময় তিনি কেবল নামে মাত্র রাষ্ট্রপ্রধান ছিলেন। সকল ক্ষমতা ছিল তার দলেরই আরেক নেতা শাওচির হাতে। তবে মাও সেতুং ভালো করেই জানতেন কিভাবে ফিরে আসতে হয়। 1966 সালের দিকে এসে যখন গ্রেট লিপ ফরওয়ার্ডের ব্যর্থতা আড়ালে পড়ে গেছে অনেকটা, তখন মাও সেতুং আবারও নিজের প্রভাব বিস্তারে মনোযোগী হলেন। দেশের তরুণ প্রজন্মকে নিয়ে গঠন করলেন লাল বাহিনী। এই বাহিনী ছিল সম্পূর্ণ মাও সেতুংয়ের অনুগত। তিনি যেমন পুরনো সব প্রথা ভেঙে সম্পূর্ণ বাম আদর্শের ভিত্তিতে একটি দেশ করতে চাইতেন, লাল বাহিনীর সকলেই ছিল ঠিক সেরকমই। লাল বাহিনীকে নিয়ে মাও সেতুং আবার শুরু করলেন সাংস্কৃতিক বিপ্লব। কিন্তু এর পেছনে ছিল অন্য উদ্দেশ্য। সাংস্কৃতিক বিপ্লবের নাম করে লাল বাহিনী ধ্বংস করে দেশের অসংখ্য উপাসনালয়, পিটিয়ে হত্যা করে শিক্ষক বুদ্ধিজীবীদের, পুড়িয়ে দেয় অসংখ্য প্রাচীন চিত্রকর্ম, পুরনো স্থাপনা। সেই সাথে মাও সেতুং সুযোগ বুঝে শায়েস্তা করেন দলের ভেতরের মধ্যমপন্থী কমিউনিস্টদের। 1976 সালে মাও সেতুংয়ের মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই ইতিহাসের এই মহান নায়ক বা খলনায়ক চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে টিকে ছিলেন।